সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, মার্কিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইতিমধ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া। পক্ষান্তরে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক হয়ে ইরানের হামলার ছক কষেছে। খামেনি শেষ হুঁশিয়ারি দিয়েছে, গোপন অস্ত্র বের করবে ইরান বলে তারা যে ঘোষণা দিয়েছে সেটা কি বের করে ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা দিতে পারবে, এবং যুদ্ধ যদি বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। হরমুজ প্রণালীতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। খামেনির শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে এবার ইরান। ইরানের পাল্টা পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়ন সেনা এবং নৌবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা। এদিকে পাকিস্তান সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে 2 ভারতীয় পুলিশ সদস্যের মৃত্যু। এত চাপেও কেন নথি স্বীকার করেনি ইরান, জানতে চাইলেন ট্রাম্প। চারদিকে যুদ্ধের দামামা, ঝুঁকিতে খামেনি। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, 2 রণতরী সহ যা মোতায়েন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরান মার্কিন বাহিনীকে হতবাক করতে পারে, ইসরায়েলকে রক্ষায় প্রাণ হারাতে পারে 1500 মার্কিন সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হরমুজ প্রণালীতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সাদ-3জি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির নৌবাহিনী। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে অনুষ্ঠিত স্মার্ট কন্ট্রোল মহড়ার সময় আইআরজিসির নৌবাহিনীর প্রথমবারের মতো এই আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। শনিবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নৌবাহিনী শনিবার শহীদ সাদ সিরাজি জাহাজ থেকে ভূমিভিত্তিক সাদ-3জি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নৌ সংস্করণ উৎক্ষেপণে একটি ভিডিও প্রকাশ করেছে। সাদ-3জি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণতা ক্ষমতা সম্পন্ন এবং পাল্লা এর 150 কিলোমিটার। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থা শহীদ সুলাইমানি ক্লাসের সামরিক জাহাজের জন্য একটি আঞ্চলিক বিমান প্রতিরক্ষা সুরক্ষা স্থাপন করতে সক্ষম। 2016 সালের 28 ডিসেম্বর ইরান প্রথমবারের মতো দূরপাল্লার ভূমিভিত্তিক সাদ-3 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ভূমিভিত্তিক সংস্করণটি পাল্লা 120 কিলোমিটার, দৈর্ঘ্য 6 কিলোমিটার এবং ওজন 900 কেজি। হরমুজ প্রণালীতে 16 ফেব্রুয়ারি শুরু হয় 3 দিনব্যাপী স্মার্ট কন্ট্রোল মহড়াটি শেষ হয়েছে। খামেনির শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে এবার ইরান। সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েনকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেওয়া একটি কড়া হুঁশিয়ারি বিশ্বরাজনীতিতে নতুন করে সংখ্যার সৃষ্টি করেছে। খামেনির ওই বক্তব্যকে আমেরিকার জন্য একটি চূড়ান্ত সতর্কতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মার্কিন বিমানের রণতরীগুলো ইরানের জলসীমার কাছাকাছি এলে সেগুলোর সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার মতো বিধ্বংসী ক্ষমতা তেহরানের অর্জন করেছে। গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এমন সরাসরি সামরিক হুমকি খুব কমই দেখা গিয়েছে। খামেনির ওই মন্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে, ইরানের হাতে আসলে কি এমন কোন গোপন অস্ত্র রয়েছে যা দিয়ে তারা আমেরিকার বিশালাকার রণতরী বহরকে চ্যালেঞ্জ করতে পারে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে কল্পনা চলছিল, তবে সাম্প্রতিক বছরকে তারা তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অসামান্য উন্নতি প্রদর্শিয়েছে। বিশেষ করে পাতা সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর থেকে পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইরানের দাবি অনুযায়ী ওই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত গতিতে চলতে পারে। এগুলো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খামেনির বক্তব্য প্রযুক্তির মতি ইঙ্গিত ছিল বলেই ধারণা করা হচ্ছে। তিনি বুঝতে চেয়েছিলেন, বিশাল আয়তনের মার্কিন রণতরীগুলো বর্তমানে ইরানের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। সাগরে বিশাল বুক চিরে এগিয়ে চলে এবং দানবীয় জাহাজগুলোর ইরানের হাইপারসনিক গতিবেগের সামনে কতটা টিকতে পারে তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। ইরানের পাল্টা পদক্ষেপে ইউরোপিয়ান সেনা এবং নৌবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পর ইরান পাল্টা ব্যবস্থার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে এই পদক্ষেপ অবৈধ এবং অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি সরকারি শাখা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীতকরণ, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের ললিত নীতির পরিপন্থী।
প্রধানমন্ত্রী। ইরান মনে করছে ইউরোপীয় ইউনিয়নের ওই ঘোষণা আন্তর্জাতিক আইনের নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মন্ত্রণালয় জানায়, ইসলামী প্রজাতন্ত্র পারস্পরিক সহযোগিতা নীতির উপর ভিত্তি করে 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার প্রতিক্রিয়া নেওয়ার পারস্পরিক পদক্ষেপ নীতির অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। আইনের পরিপ্রেক্ষিতে ইরান জানিয়েছে, কোন দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ করে বা সমর্থন করে তাদের উপর পারস্পরিক পদক্ষেপ প্রযোজ্য হবে। এই বিধানের আওতায় ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য দেশের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে। ওই ঘোষণার মাধ্যমে ইরান স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে তারা নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ রক্ষায় নীতি নির্ধারক পদক্ষেপ নিতে তার পূর্ণ অধিকার রয়েছে। তথ্যসূত্র তাসনিম নিউজ এজেন্সি। পাকিস্তান সীমান্ত এলাকা গুলিবিদ্ধ হয়ে 2 ভারতীয় পুলিশ সদস্যের মৃত্যু। ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলার পাকিস্তান সীমান্তবর্তী এলাকা একটি নিরাপদ চৌকিতে থেকে 2 পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফরেনসিক টিম। রবিবার ঘটনাটি ঘটেছে দোংলা থানার অন্তর্গত আদিয়ান গ্রামে। জানা গিয়েছে, নিহত হলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অশোক কুমার এবং হেড কনস্টেবল গুনরাম সিং। ভারত পাক সীমান্তের কাছে একটি চেকপোস্টে তারা মোতায়েন ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেকপোস্টের কাছে হঠাৎ গুলিগোলের শব্দ শোনা যায়। অন্য নিরাপত্তা কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই 2 পুলিশ কর্মীকে রক্তাক্ত অবস্থা পাওয়া যায়। তাদের গুরুদাসপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। ঘটনার সময় কোনো অজ্ঞাতসাহী উপস্থিত না থাকায় মামলাটি পুলিশ বিভাগকে বিভ্রান্ত করেছে। বর্তমান পুলিশের সামনে বড় 2টি প্রশ্ন রয়েছে। 2 পুলিশ কর্মীদের কি কোনো বিতর্কে করেছিল এবং তারা একে অপরের উপর গুলি চালায়, নাকি এই ঘটনার সাথে তৃতীয় কোনো পক্ষ জড়িত রয়েছে? এত চাপেও কেন নথি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনো নথি স্বীকার করেনি। ট্রাম্পের ওই প্রশ্ন তিনি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট কৌতূহলী যে ইরান কেন আত্মসমর্পণ বা নথি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ এবং সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তারা তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দেখ। অন্যদিকে জেনেভায় মঙ্গলবার বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দুপক্ষ দিক থেকে নির্দেশনামূলক নীতিমালা একমত হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো বড় ধরনের মতপক্ষ রয়ে গিয়েছে। এক কর্মকর্তা জানান, আগামী কয়েকদিনে ইরান লিখিত প্রস্তাব জমা দিতে পারে। আরাগচি জানিয়েছেন, তেহরানেও শিগগিরই একটি পাল্টা প্রস্তাব উত্থাপন করবে। যুদ্ধের দামামা ঝুঁকিতে এবার খামেনি। মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অব্যাহতভাবে বাড়ছে। এটি এখন আর শুধু সংঘাত নয়, বরং প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। ইরানি জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপের উপস্থিতি হওয়াকেই একটি গুরুতর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যাকে সর্বশেষ জিব্রাল্টার পণ্যের কাছে দেখা গিয়েছিল, সম্ভাব্য অভিযানের সমর্থনে পর্বতী হয়ে এগোচ্ছে। অন্যান্য সামরিক সরঞ্জাম ও জনবল ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, কিন্তু এসব আয়োজন সত্ত্বেও ইরান মাথা নত করছে না। তেহরানের দৃষ্টিতে এসব দাবি কোনো আলোচনা সত্য নয়, বরং আত্মসম্মানের সমতুল্য। এগুলোর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাল্লা এমনভাবে কমানো যাতে সেগুলো আর ইসরায়েলের জন্য হুমকি নয়, এবং ওই অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা, এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষায় নিজের নাগরিকদের প্রতি ইরানের আচরণ পরিবর্তন করা। ইরান নেতৃত্বের জন্য এসব বিষয় গৌণ না, এগুলো তাদের দৃষ্টিতে দেশের নিরাপত্তা স্থাপত্যের কেন্দ্রীয় উপাদান। শক্তিশালী আন্তর্জাতিক মিত্র না থাকার কারণে তেহরান বহু বছর ধরে তাদের তথাকথিত প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছে। এটি হলো মিত্র সংখ্যাগরিষ্ঠ একটি নেটওয়ার্ক, যার উদ্দেশ্য ইরানের সীমানা থেকে সংঘাত দূরে রাখা এবং চাপকে ইসরায়েলের দিকে ঠেলে দেওয়া। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমষ্টি মূলত একটি বয়সী বিমান বাহিনী এবং উন্নত সামরিক প্রযুক্তিতে সীমিত প্রবেশাধিকারের বিকল্প হিসেবে কাজ করছে। আনুষ্ঠানিকভাবে শান্তিপূর্ণ বলে বর্ণিত হলেও এর পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে প্রতিরোধমূলক মূল্যবোধের অধিক হিসেবে দেখা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দৃষ্টিতে এমন সব সত্য মেনে নেওয়া হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত যুদ্ধের ঝুঁকি নেওয়ার চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে হতে পারে।
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, 2 রণতরীশ যা মোতায়েন। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন চুক্তিতে আসার জন্য তেহরানকে মাত্র 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আলটিমেটামের মধ্যে মধ্যপ্রাচ্যে 2003 সালে ইরাক যুদ্ধের পর থেকে সবচেয়ে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এই খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিঠিতে দিয়ে জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তারা আনুপাতিক এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির সব দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত কয়েকশো দিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 120টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 স্টিল ফাইটার, F-22 এয়ার সুপারটিজার এবং F-15 এবং 16 যুদ্ধ বিমান। এই বিশাল বহরকে সহায়তা দিতে যুক্ত হয়েছে KC-135 শিপইয়ার্ডিং ট্যাঙ্কার এবং কার্গো বিমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো E-3 সেন্টি আকাশপথের আগাম সতর্কতা নিয়ন্ত্রণ ব্যবস্থার উপস্থিতি। সামরিক বিশেষজ্ঞ মার্ক কানিয়ান আজাজিকে জানিয়েছেন, B-2 স্টিল বোম্বার এবং 3 সেন্টি বিমানের গতিবিধি লক্ষ্য করুন। এটি গত বছরের অপারেশন মিডনাইট হ্যামার এর মতো বড় হামলার ইঙ্গিত দেয়। ইরান মার্কিন বাহিনীকে হতবাক করতে পারে, ইসরায়েলকে রক্ষায় প্রাণ হারাতে পারে 1500 মার্কিন সেনা। একজন প্রাক্তন মার্কিন সেনা কর্মকর্তা এবং সামরিক বিশেষজ্ঞ বলেছেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে ইসরায়েলের রক্ষা করতে গিয়ে 1500 মার্কিন সেনা নিহত হতে পারে। তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ন্যাটো বাহিনীর জন্য অনেক চমক এবং বিস্ময় দেখা দিতে পারে বলে যদি ইরানের সঙ্গে তাদের সংঘাত শুরু হয়। ইরান এবং রাশিয়ার মধ্যে একটি যৌথ নৌ মহড়া বৃহস্পতিবার শেষ হয়েছে। রুশ হেলিকপ্টার ক্যারিয়ার স্টাবসকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়, যা ছিল ওমান সাগর এবং উত্তর ভারতীয় মহাসাগরের কয়েকদিনের সম্মিলিত সামরিক অভিযান, যা অপারেশন সমাপ্তির ঘোষণা। ওই মহড়া বিভিন্ন জটিল কৌশল এবং অপারেশনাল সময়ের মধ্যে দিয়ে ইরান এবং রাশিয়ান নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা উন্নত করার এবং সামরিক সহযোগিতা সৃষ্টি করার লক্ষ্যে প্রশিক্ষণ নেওয়া হয়েছে। মহড়ার সময় ইরান এবং রুশ বাহিনী একটি মক এবং অনুশীলনমূলক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে, যার মধ্যে ছিল একটি দখলকৃত জাহাজকে উদ্ধার করা। ইরানের সামরিক কর্মকর্তারা বলেছেন, মহড়াটি সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করার এবং কূটনীতিক উন্নয়ন এবং দুদেশের নৌবাহিনীর মধ্যে কার্যকরী অপারেশন সহযোগিতা সম্প্রসারণের আয়োজন করা হয়েছিল। মহড়া জটিল কৌশল, যৌথ নৌযান প্রশিক্ষণ এবং স্থল বিমান এবং বিমান ইউনিটের মধ্যে সমন্বয় অন্তর্ভুক্ত ছিল, এবং যেখানে ইরান এবং রুশ কর্মকর্তারা শেয়ার করা প্রশিক্ষণ এবং অপারেশন বিনিময়ের ধারাবাহিকতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন।